টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাত আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। বিশেষ করে অনেকগুলো সুবিধা নিয়ে কথা বলবো। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য $12,000 অতিরিক্ত যে ডিডাকশন আছে সে বিষয়টি নিয়ে কথা বলবো। সর্বোচ্চ $31,500 স্ট্যান্ডার্ড ডিডাকশন কারা পাবেন, কিভাবে পাবেন, এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। হাতের সময় থাকলে সর্বোচ্চ $8,046 আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট বা ইআইটিসি যেটাকে আমরা বলি, সেটা কারা পাবেন, কিভাবে পাবেন, সেগুলো নিয়ে কথা বলবো। $2,200 চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মধ্যে $1,700 কেন ফেরতযোগ্য হবে সে বিষয়টিও ব্যাখ্যা করব। হাতে যদি আরও সময় থাকে তাহলে অন্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব জাকির চৌধুরী, সিপিএ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও জাকির সিপিএ PLLC এবং ফান্ড কন্ট্রোলার অফ MUFG ব্যাংক। জনাব জাকির চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে রানা ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সারা দিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আজকে বেশ অনেকগুলো আর্থিক সুবিধার বিষয়ে আপনি আলোচনা করবেন। ছোট করে হলেও আমরা সবগুলো আলোচনা আজকে করতে চাই। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য যে $1,200 অতিরিক্ত ডিডাকশন, এই বিষয়টি আলোচনা করার আগে এর গুরুত্ব সম্পর্কে একটু দর্শকদেরকে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের এই আলোচনাটা শুধু ট্যাক্স নিয়ে নয়, আজকের আলোচনা সম্মান, নিরাপত্তা আর স্বস্তির গল্প নিয়ে। আমাদের সমাজে এমন লাখো মানুষ আছেন যারা সারা জীবন কাজ করছেন, পরিবার ট্যাক্স দিয়েছেন, পরিবার গড়েছেন, এই দেশ আমেরিকাকে এগিয়ে নিয়েছেন। আজ তারা 65 বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেন, কিন্তু বাস্তবতা হলো এই অবসর জীবনে এসে অনেকেই হিসেবের খাতায় আটকে পড়েন এটা ভেবে যে মাসের শেষে হাতে প্রয়োজনীয় অর্থ থাকবে তো, ওষুধের খরচ মিটবে তো, ট্যাক্স দিতে গিয়ে সঞ্চয়টা ভেঙে ফেলতে হবে না তো। ঠিক এই প্রেক্ষাপটেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়। 65 বছরের বেশি সিনিয়রদের জন্য অতিরিক্ত $6,000 থেকে $12,000 পর্যন্ত ট্যাক্স ডিডাকশন। শুনতে সংখ্যার হিসেব মনে হলো, বাস্তবে এর মানে তাদের কাছে হতে পারে আরেক মাসের বাড়ি ভাড়া, কয়েক মাসের ওষুধের খরচ অথবা একটু মানসিক স্বস্তি। সুপ্রিয় দর্শক, অনেক সিনিয়র আজও কাজ করছেন, হয়তো সেটা পার্ট টাইম বা টিপসের কাজ কিংবা ছোটোখাটো ব্যবসা। আবার অনেকে শুধু সোশ্যাল সিকিউরিটি বা পেনশনের উপর নির্ভরশীল। এই অতিরিক্ত ডিডাকশন তাদের ট্যাক্সের বোঝা কতটা কমাতে পারে? আসলে কারা এই সুবিধা পাবেন আর কারা বঞ্চিত হতে পারেন সেটা কি আমরা সবাই জানি? আজকের অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তা শুধু আবেগ দিয়ে নয়, বরং তথ্য দিয়ে, বাস্তব উদাহরণ দিয়ে এই বিষয়টা বোঝাতে চাই, ভুল ধারণা ভাঙাতে চাই এবং সবচেয়ে বড় কথা, সিনিয়ররা যেন তাদের প্রাপ্য সুবিধাগুলো ঠিকঠাকভাবে বুঝে নিতে পারেন তা নিশ্চিত করতে চাই। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ সিপিএ, যিনি প্রতিদিন সিনিয়রদের সহ শত শত সাধারণ মানুষের ট্যাক্স রিটার্ন নিয়ে কাজ করেন, যিনি জানেন কাগজের আইনের আড়ালে মানুষের জীবনের গল্পগুলো। তাই আজ আমরা জানব সিনিয়র সিটিজেনদের এই অতিরিক্ত $6,000 বা $12,000 ডিডাকশন শুধু একটি সংখ্যা, নাকি সত্যিই সিনিয়রদের জীবনে একটি বাস্তব পরিবর্তনের সুযোগ। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। সিনিয়র সিটিজেনদের জন্য $12,000 অতিরিক্ত ডিডাকশন এবং সর্বোচ্চ $31,500 স্ট্যান্ডার্ড ডিডাকশন কারা পাবেন, কিভাবে পাবেন।
জনাব জাকির চৌধুরী, আজকের আলোচনার দুটো বিষয়ের উপরে সামান্য কথা আমি বলেছি, আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাইব। প্রথমেই যে বিষয়টি, যে সিনিয়র সিটিজেনদের জন্য যে $12,000 অতিরিক্ত ডিডাকশন, সেটার ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে 65 বছরের বেশি সিনিয়র সিটিজেনদের জন্য যে অতিরিক্ত 6,000 বা 12,000 ডিডাকশনের কথা বলা হচ্ছে, এটা ঠিক কি, কারা পাবেন, এটা কি আসলে কি, কারা পাবেন, কিভাবে পাবেন? এই অতিরিক্ত ডিডাকশনটি কি স্ট্যান্ডার্ড ডিডাকশনের সাথে যোগ হবে নাকি আলাদা কোনো সুবিধা এটি? এবং একজন সিঙ্গেল সিনিয়র এবং একজন ম্যারিড সিনিয়র দম্পতির ক্ষেত্রে এই ডিডাকশন কিভাবে ভিন্নভাবে প্রযোজ্য হয়? জনাব জাকির চৌধুরী, সিপিএ। ধন্যবাদ রানা ভাই, আপনাকে আরেকবার ধন্যবাদ। সকল TVN24 দর্শকদেরকে এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটা দেখতেছেন, টিভি সেটে হোক অথবা অনলাইনে হোক অথবা পরবর্তীতে দেখবেন, আপনি অনেক সুন্দর করে কিন্তু অনেক কথা বলছেন, যেমন আমাদের সিনিয়রদের জন্য। আমি এর সাথে একটু এড করি এইভাবে যে আমরা যদি দেখি আমাদের এই সিনিয়ররা কিন্তু আমাদের কমিউনিটি হোক, আমাদের এরিয়া হোক, আমাদের ফ্যামিলি হোক, সবগুলো কিন্তু তাদের নিজের হাতে কিন্তু তারা করে তুলছেন। এবং এটা ফ্যামিলি রেজ করা হোক, তাদের বাচ্চা কাচ্চাদের এডুকেশন হোক, তারপরে বাড়ি কিনা হোক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো দে আর দ্য ওয়ান। আর আসলে তারা দিনে রাত্রে কিন্তু তারা কিন্তু হার্ড ওয়ার্ক করছেন, এবং হার্ড ওয়ার্ক করে কিন্তু আমরা আমাদের কমিউনিটি বা আমাদেরকে এবারে তারা লালন পালন করছেন। এখন এই লাস্ট পর্যায়ে এসে দেখা যায় যে সিনিয়ররা অনেক সময় তারা আপনার ফিক্সড ইনকামের উপরে অনেকটা ডিপেন্ডেবল হয়ে যায়। যেমন কেউ যদি সোশ্যাল সিকিউরিটি পান তাহলে অনলি কিন্তু ওনার ইনকাম সোর্সটা থাকে এইটাই, কেউ যদি পেনশন পান তাহলে অনলি ইনকাম সোর্সটা থাকে এইটাই। সো এই ক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় ওরিড থাকে, তারা কিন্তু অনেক সময় আপনার ডিগনিফাইড লাইফটা লিড করতে পারে না, বিকজ অফ তাদের এনাফ অনেক সময় আর্থিক সুযোগ সুবিধা থাকে না। সো এই ক্ষেত্রে আপনার যারা আসলে ইনকাম করে থাকেন, যারা আসলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেয়ে থাকেন, যদি তারা এই ধরনের সিনিয়র কেউ যদি ট্যাক্স রিটার্ন করে থাকেন, তাহলে সরকার বলতেছে যে তাদের জন্য ইউজুয়াল যে ডিডাকশন আছে এর সাথে সাথে এডিশনাল ডিডাকশন তাদেরকে দেওয়া হবে। এখন এই এডিশনাল ডিডাকশনটা আসলে কি? এই এডিশনাল ডিডাকশনটা হলো এমন একটা ডিডাকশন যে ডিডাকশনটা আসলে আপনার টোটাল ইনকাম থেকে কমবে। এখন কাদের জন্য কমবে? যারা আসলে সিনিয়ররা আসলে কারা? যারা আসলে 65 এন্ড ওভার। এখন এখানে কোয়েশ্চন হতে পারে, এই ডিডাকশনটা কি শুধুমাত্র যারা কাজ করে নাই রিটায়ারমেন্টে চলে গেছে, নাকি 65 ওভারের পরে স্টিল কাজ করতেছে, দুজন পাবে কিনা? এই ক্ষেত্রে আনসার হবে ইয়েস। দুজন গ্রুপের পিপল যারা অলরেডি ওভার 65 হয়েছেন, আপনি কাজ করেন না করেন ডাজেন্ট ম্যাটার। আপনি যদি টোটালি রিটায়ারমেন্টে চলে যান, এই 6,000 অথবা 12,000 এর বেনিফিট পাবেন, অথবা আপনি যদি স্টিল কাজ করতে থাকেন তাহলে কিন্তু এই 6,000 অথবা 12,000 এর বেনিফিটটা পাবেন। এখন নেক্সট কোয়েশ্চন হতে পারে, হোয়াট ইজ 6,000 এবং হোয়াট ইজ 12,000? সো 6,000 বলা হয়েছে যে যারা আসলে সিনিয়র হওয়ার পরে যদি একটা স্পাউস মারা যান অথবা ডিভোর্স হয়ে যায়, তারা যদি সিঙ্গেল থাকেন, তারা যদি ট্যাক্স রিটার্ন সিঙ্গেল হিসাবে করেন, তাহলে তাদের জন্য $6,000 কিন্তু তাদেরকে এই ডিডাকশনটা দেওয়া হবে। বাট এজ অপোজ টু যদি হয় তারা স্টিল ম্যারিড, তাদের বোথ স্পাউস স্টিল অ্যালাইভ, এবং তারা যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করে থাকেন, সেই ক্ষেত্রে এই ডিডাকশনের অ্যামাউন্টটা ডাবল, হুইচ ইজ $12,000 হবে। সো ইট ইজ একটা ডিডাকশন। সরকার সিনিয়রদের সম্মানার্থে তাদের ট্যাক্স রিডিউস অথবা লাইবিলিটি কমানোর জন্য এক ধরনের একটা বিশেষ সুবিধা যে ডিডাকশনটা দেওয়া হয় সেটাকে বলা হয় সিনিয়রদের এক্সট্রা ডিডাকশন, হুইচ ইজ $6,000 অথবা $12,000 based on their filing tax return. Tax return যেভাবে হবে, সিঙ্গেল হলে 6,000 আর মেরিট ফাইলিং জয়েন্টলি হলে $12,000, এবং এটা সরাসরি তাদের ইনকাম থেকে ডাইরেক্ট ডিডাকশন হবে। সো কেউ যদি মনে করেন আপনার $15,000 ইনকাম করে থাকে, সেই ক্ষেত্রে এই 12,000 অটোমেটিকলি ডিডাকশন হয়ে তাদের ইনকাম থাকবে অনলি $3,000, যেটার উপরে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে। সো ইট ইজ অ্যান এক্সাম্পল যে আসলে কিভাবে সিনিয়রদেরকে তারা রেসপেক্ট করে, সিনিয়রদেরকে এই পথ চলার পথে যাতে তাদের রেস্ট অফ দ্য লাইফ তারা যাতে আরেকটু স্বাচ্ছন্দ্য মতে তারা লাইফটা লিড করতে পারে। বিকজ এই সিনিয়ররাই কিন্তু আমাদের কমিউনিটি হোক, আমাদের বড় হোক, আমাদের এরিয়া হোক, আমাদের ফ্যামিলি হোক, মানে অল দ্য কন্ট্রিবিউশন তারা কিন্তু করে থাকেন। এবং যেই সিনিয়ররা মনে করেন আপনার ফার্স্ট টাইম ইমিগ্রেন্ট হয়, তাহলে তো তাদের ক্ষেত্রে ইভেন মোর হার্ড ওয়ার্কিং তারা করতে হবে। দে হ্যাভ টু গো থ্রু অল দোজ হার্ড ওয়ার্কিং এ যেতে হয়, গিয়ে যাও। সো ইট ইজ, আমি বলবো
এটা হলো ইউএস সরকার এবং আইআরএস এর পক্ষ থেকে একটা এক্সট্রা বেনিফিট তাদের জন্য সিনিয়রদের সম্মানার্থে এই $6,000 অথবা $12,000, যেটা তারা তাদের ট্যাক্স রিটার্নে ক্লেম করতে পারেন। তো এক্ষেত্রে যেটা আমি আপনাকে বলেছিলাম যে যে অতিরিক্ত যে ডিডাকশনটির কথা আপনি বললেন বা আমিও উল্লেখ করলাম, সেটা কি স্ট্যান্ডার্ড ডিডাকশনের সাথে যোগ হবে নাকি আলাদা কোনো সুবিধা এটি? সো ইটস এ গ্রেট কোয়েশ্চেন। এটা হলো খুব সুন্দর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হলো এটা হলো এডিশনাল ডিডাকশন। এডিশনাল ডিডাকশনটা এইভাবে যে তারা নর্মাল স্ট্যান্ডার্ড ডিডাকশন যে অ্যামাউন্ট আছে সেটা পাবেন, একটু পরে আমরা আলোচনা করব। আর এই ডিডাকশনটা ইটস এন এক্সট্রা, এটা হলো এডিশনাল। স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরেও কিন্তু এই ডিডাকশনটা তারা পাবে যদি 65 এন্ড ওভার হন, আর সেই ক্ষেত্রে যদি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হন $12,000, আর যদি সিঙ্গেল হন তাহলে $6,000। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, হ্যাঁ এটা হলো এডিশনাল, এটা রিপ্লেসমেন্ট না, ইটস এন এক্সট্রা বেনিফিট সিনিয়রদের জন্য। মানে সুবিধার উপরে আরেকটি সুবিধা। ইয়েস। তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই যে সোশ্যাল সিকিউরিটি, পেনশন বা 401k বা আইআরএ থেকে পাওয়া আয়ের উপর এই ডিডাকশনের কি প্রভাব পড়বে? ইয়েস, ডেফিনেটলি। সো আপনি সোশ্যাল সিকিউরিটি ইনকাম যদি করে থাকেন একজন সিঙ্গেল পার্সন, $22,500 পর্যন্ত কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দেয়া লাগে না। এর উপরে হলে কিন্তু আপনাকে ট্যাক্স দেয়া লাগে। সো এর সাথে সাথে যদি কারো আবার আইআরএ, 401k অথবা কোনো কিছু বেনিফিট যেমন রিটায়ারমেন্ট বেনিফিট থাকে, ওই ইনকামটা কিন্তু এটাতে অ্যাড হয়। সো অল দোজ ইনকাম যখন অ্যাড হবে ওইখান থেকে কিন্তু এই ডিডাকশনটা অ্যাপ্লাই হবে। সো যদি অনলি সোশ্যাল সিকিউরিটি কেউ ইনকাম থাকে আর কেউ যদি $22,500 নিচে ইনকাম করে থাকেন, ওনার আসলে ট্যাক্স দেওয়ার কোনো কিছু না। এই ক্ষেত্রে এই বেনিফিটটা আসলে এটার কোনো এফেক্ট করে না। বাট ওই সোশ্যাল সিকিউরিটির সাথে সাথে যদি রিটায়ারমেন্ট, 401k এক্সেট্রা যদি ইনকাম বেশি হয়, সেই ক্ষেত্রে এই ডিডাকশনটা আপনার ইউজফুল এবং অ্যাপ্লাই হয়। সো অল ডিপেন্ডস অন যে এই সিনিয়রের ইনকামটা আসলে কতটুকু হাই। যত বেশি হাই ইনকাম হবে আপনার বেনিফিশিয়াল তত হবে। যদি ইনকাম আপনার না থাকে, মানে এমন না যে সরকার আপনাকে $6,000 অথবা $12,000 ব্যাক দিবে। সো যদি আপনার ইনকাম হাই থাকে তাহলে ওই ইনকামকে রিডিউস অথবা ডিডাকশন করবে। বাট আপনার যদি ইনকাম এনাফ না থাকে, এই ক্ষেত্রে এই ইনকামটাকে আর ডাউন করার কোনো কিছু নাই। সো আপনার ক্ষেত্রে বেনিফিটটা নাও পেতে পারেন। সো ইট ডিপেন্ডস অন সিনিয়র তারা আসলে কোন ধরনের ইনকাম এবং কত ইনকাম থাকে। অনেক ধন্যবাদ। আপনিও বলেছেন, আমিও বলেছি শুরুতে একটু, যে অনেক সিনিয়র আছেন যারা এখনো পার্ট টাইম হিসেবে কাজ করেন, বিভিন্ন রকম কাজ করেন, টিপসেরও কাজ করেন বা ছোটোখাটো ব্যবসা করেন। তাদের জন্য এই অতিরিক্ত ডিডাকশন কতটা উপকারী হতে পারে? সো আমরা যদি স্মল একটা ম্যাথ করি, ইজি একটা ম্যাথ করি, আমাদের ইউজুয়ালি ট্যাক্স ব্র্যাকেট হয় 10%, 15% অথবা 20%, আরো উপরে যায় বেসড অন দ্য ইনকাম। সো আমরা যদি ম্যাথটা ইজি করার জন্য যদি বলি 10% আমাদের ট্যাক্স ব্র্যাকেট। সো 10% ট্যাক্স ব্র্যাকেট মানে হলো কেউ যদি 12,000 ব্রেক অথবা ডিডাকশন পায় তাহলে এইখানে হলো $1,200 ওরা কিন্তু কম ট্যাক্স দেয়া লাগবে অথবা তাদের ট্যাক্স রিফান্ডটা বেড়ে যাবে। সো 12,000 এর জন্য 1,200 আর 6,000 এর জন্য $600, তাদের এদের রিফান্ডটা বেড়ে যাবে অথবা তাদের দেনাটা কমে যাবে। তার মানে অনেক, বিষয়টা অনেক ভালো। তো এই ডিডাকশনটা কি ফেডারেল ট্যাক্সের মধ্যেই সীমাবদ্ধ নাকি স্টেট ট্যাক্সেও কোনো প্রভাব পড়তে পারে? ইয়েস, এটা শুধুমাত্র ফেডারেলের জন্য, স্টেটের জন্য না। আমরা একটু, একজন দর্শক আছে তার ফোনটা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রাব বলছি বড়। জি। আমি তো বয়স্ক মানুষ, আমি তো কাম কাজ করতাম পারি না, আমার হাতে ঋণ করা আছে 12টা। আমি তো কোনো কাম কাজ করতাম পারি না, করছি নয় দেশে আইয়া। জি। এখন সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা আমি পাইনি। কত বছর কাজ করেছেন? কত বছর কাজ করেছেন? না, আমি কোনো কাজ কাম করতাম পারছি না। ও, করেনি? বয়স তো 70-এর উপরে। আচ্ছা। আপনি লাস্ট কত বছরের ট্যাক্স রিটার্ন ফাইল করছেন? ট্যাক্স রিটার্ন ফাইল করছেন কত বছর? রিটার্ন করছেন লাস্ট 10 ইয়ার্স? আমি কোনো ট্যাক্স চুজ করছি না। আমার মেয়ে তো করতে পারে নাকি আমি জানি না। আমি কোনো ট্যাক্স দিছি না, কামও করছি না।
এখন আমি সরকারের কাছে কোনটা পাইবো কিনা ওইটা আমি জানতাম চাইছি। ওকে, সো মানে আমি আপনাকে একটু মানে সহজ করে বলি, যেহেতু আপনার ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবল না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো একজন প্রফেশনালের কাছে আপনি দেখা করার জন্য। বাট ইন লাইক এস্টিমেশনে আমি একটু বলে দিই, আমি নিজে নিজে থিঙ্ক করে যে বলি। সো সে ফর এক্সাম্পল, আপনি যদি লাস্ট 10 ইয়ার্স কাজ করে থাকেন আর আপনার যদি এনাফ 40 ক্রেডিট হয়, তাহলে আপনি কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পাবেন। আপনি যদি W2 তে আগে কোনো সময় কাজ করে থাকেন আর যদি 401k যদি সিচুয়েশন থাকে, তাহলে আপনি কিন্তু ওটা থেকে রিটায়ারমেন্ট পাবেন। আর এডিশনালি যদি এইগুলো কোনো কিছু আপনার অ্যাপ্লাই না হয়, তাহলে বেসড অন আপনার ইনকাম তো নাই, তো সেক্ষেত্রে হয়তো আপনি রেন্টাল অ্যাসিস্ট্যান্স পেতে পারেন, অথবা আপনি গড়বারে যেটা বললাম ফুড স্ট্যাম্পও বললাম, হেল্প পেলাম ইত্যাদি। বাট এগেইন all those information যেহেতু এখানে অ্যাভেলেবল না, আমাদের অ্যাজাম্পশন থেকে এটা বলতেছি, আমি আপনাকে সাজেস্ট করব একজন প্রফেশনালের সাথে দেখা করা উইথ অল দ্য ইনফরমেশন, সো দ্যাট একজন আপনাকে রাইট আনসারটা দিতে পারবে। আসলে বোধহয় উনি যেহেতু কাজ করেন না, ওনার মেয়ের সাথে থাকেন, তার মানে মেয়ের ডিপেন্ডেন্ট হিসেবে উনি আছেন, তাই না? এটাই সম্ভবত, হয়তো ওনার মেয়ে ওনার বাবাকে ডিপেন্ডেন্ট হিসেবে ট্যাক্স ফাইল করে থাকেন। সুবিধাটা হয়তো ওনার মেয়ে নিচ্ছেন, ওনার যতটুকু যদি পাওয়ার কিছু থাকে। তবে যেটা এখন কোয়েশ্চন হলো রানা ভাই, এটা কবে থেকে ডিপেন্ডেন্ট হওয়া শুরু করছে? উনি কি লাইফে কখনো কাজ করেন নাই? এটাও কিন্তু কোয়েশ্চন বোঝার বিষয় আছে। সো এগেইন, যার কারণে এই ইনফরমেশনটা লিমিটেড কারণে আমরা আসলে রাইট আনসার অথবা একুরেট আনসারটা এখন দিতে পারতেছি না। বেসড অন দ্য এস্টিমেশন আমরা একজন সিপিএর সঙ্গে দেখা করে আপনি দয়া করে, রব সাহেব, আপনি একজন সিপিএর সঙ্গে দেখা করে আপনার এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে যেটুকু কাগজপত্র যা কিছু আছে ট্যাক্স ফাইল যদি করে থাকেন সেগুলো সহ নিয়ে যান, তাহলে হয়তো আপনার বিষয়গুলো খুব সহজেই তারা বলে দিতে পারবেন যে আপনি রাষ্ট্রের কাছে, সিটির কাছে বা স্টেটের কাছে কোনো সুবিধা আপনি পাবেন কি না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আনিসুল ইসলাম একটি বিষয় জানতে চেয়েছেন, যদিও এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু এটা নিয়ে এখনও কিছু হয়েছে বলে আমার জানা নেই, আপনার কাছে জানা থাকতে পারে। উনি বলছেন যে এনি আপডেট ফর 2000 CK। 2000 CK means what? আমিও ঠিক বুঝতে পারছি না, উনি বোধহয় ট্রাম্পের সেই $2000 বিষয়টা বলতে চাচ্ছেন কিনা। আচ্ছা, ট্রাম্পের $2000 যদি এখানে এখনো কোনো আপডেট নাই, এটা ঘটবে কিনা আদৌ সেটা আমরা এখনো সন্দেহাতীন। যদি ঘটে তাহলে খুবই ভালো, আমরা খুশি হব। বাট এটা যদি ঘটে তাহলে নেক্সট ইয়ারের জুনের দিকে ঘটার সম্ভাবনা আছে, এবং আমি এক্সট্রিমলি হোপফুল যে এটা ঘটবে। যদি ঘটে তাহলে আমরা সবাই খুশি হব। আর মোর ইনফরমেশন যখন পাওয়া যাবে, রিকোয়ারমেন্ট কি, কিভাবে দিবে, বা মানে কোন থ্রুতে দেওয়া হবে, বা প্রতিজনে নাকি প্রতি ফ্যামিলির প্রতি $2000 হবে, ইত্যাদি সংক্রান্ত ইনফরমেশন, স্টে উইথ TVN24, উই উইল শেয়ার। আমরা অল দোজ ইনফরমেশন শেয়ার করব যদি কোনো নিউ ইনফরমেশন আসে আমাদের কাছে। অনেক ধন্যবাদ আনিসুল ইসলাম আপনার এই প্রশ্ন করার জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার কাছে আমরা সিনিয়র সিটিজেনদের বিষয়গুলোকে আর একটু ব্যাখ্যা করতে চাই যে অনেক সিনিয়র সিটিজেন ট্যাক্স রিটার্ন ফাইল করেন না এটা ভেবে যে আমার তো আয় কম, এই নতুন সুবিধার পরেও কি তাদের রিটার্ন ফাইল করা উচিত? না, এগেইন এই সুবিধা কিন্তু এই $6000 অথবা $12,000 কিন্তু আপনাকে ব্যাক দেওয়া হচ্ছে না। এই $6000 অথবা $12,000 অনলি আপনার ইনকাম যদি বেশি থাকে ওইটাকে ডিডাকশন অথবা রিডিউস করা হচ্ছে। সো এখন যদি কোনো সিনিয়র তাদের অ্যাবসলিউটলি কোনো কাজ নাই, সেক্ষেত্রে এই $6000 অথবা $12,000 তাদের আসলে কোনো বেনিফিট আসছে না। তাদের যদি কাজ থাকে তখন আপনার তাদের ইনকাম আছে, তখন তারা মাস্ট ট্যাক্স রিটার্ন করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই বেনিফিটটা তারা পেতে পারেন। সো ইনকাম না থাকে এটা কিন্তু আসলে কোনো বেনিফিট তাদের জন্য হেল্প হবে না। তো কোনো সিনিয়র সিটিজেন যদি 10 বছর কাজ না করে 5 বছর বা 6 বছর করে এবং সেটা ট্যাক্স রিটার্ন করে, সেক্ষেত্রে কি তার এই ধরনের সুবিধা পাওয়ার কোনো সুযোগ আছে? কারণ তার তো 40 ক্রেডিট হয় না, সেক্ষেত্রে কি পাবে? সো এই যে বেনিফিটটা হলো যেই বছরে ট্যাক্স রিটার্ন করবেন ওই বছরের। It's not like a previous lifetime. উনি কত বছর কাজ করছেন, কোথায় কাজ করছেন, কতটুকু কাজ করছেন, has nothing to do with this. এটার সাথে এটা সম্পর্ক নেই। এটা হলো অনলি যেই বছরে ট্যাক্স রিটার্ন করবেন ওই বছরেই কিন্তু এই বেনিফিটটা পাবেন অথবা পাবেন না। পাবেন তারাই যাদের আসলে ইনকাম হাই, তারা এটা ডিডাকশন পেতে পারে। আই হোপ, আমি আশা করি আপনার এই কোশ্চেনের আনসারটা ক্লিয়ার করতে পারছি। তো এই ক্ষেত্রে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে এই ডিডাকশন কি আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট যেটা আছে বা চাইল্ড ডিপেন্ডেন্ট ক্রেডিটের মতো অন্য
ট্যাক্স ক্রেডিটকে কি কোনোভাবে প্রভাবিত করবে বা না, করতে পারে? এটা আরেকটা সেপারেট ডিডাকশন, একটা ডিডাকশনের সাথে আরেকটা ডিডাকশনের কোনো সম্পর্ক নাই। এটা হলো টোটালি সেপারেট একটা ডিডাকশন, অনলি সিনিয়রদের জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। লাইনটা বোধহয় কেটে গেছে, তাহলে এক্ষেত্রে উনি আবার ফোন করুন। আপনার কাছে একটু জানতে চাই যে সিনিয়রদের মধ্যে সবচেয়ে বড় ধরনের ট্যাক্স ফাইল করার সময় একটা ভুল হয়ে থাকে, কি ধরনের ভুলগুলো তারা করে থাকেন, যেগুলো একটি অতিরিক্ত ডিডাকশন থাকা সত্ত্বেও তারা করে থাকেন? এই ভুলগুলো কি থাকে, যাতে আপনার আলোচনা করলে যারা এখনো করছেন তারা যাতে এই ভুলগুলো না করেন? সো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা রাউটিং নাম্বার যদি কখনো চেঞ্জ করে, তাহলে এটা পে অ্যাটেনশন করতে হবে যাতে এটা আপনি আপডেট করে নিচ্ছেন। যদি এটা আপডেট না করেন, তাহলে আরেকটা জিনিস হয়, যেমন নিজের ব্যাংকের অ্যাকাউন্ট না হয়ে অন্য ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু উনি ডিপোজিট করতে চান। সেই ক্ষেত্রে যদি ওই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না থাকে, তখন কিন্তু এই রিটার্ন আপনার মেইলে করে আপনার আইআরএস, এবং যখন মেইলে করে তখন ডিলে হয়ে যায়, অনেক সময় আপনার লস্টও হয়ে যায়। তখন লস্ট হলে আবার তাদেরকে কমপ্লেন করে ইনভেস্টিগেশন করে আরো 3 থেকে 6 মাস সময় লেগে যায়। সো তাদেরকে আমি বলবো, যেহেতু তাদের ডকুমেন্ট একেবারে কম, ডকুমেন্ট হয়তো বা 1-2টা ডকুমেন্ট থাকতে পারে, নট দ্যাট মাচ, তাদের ডকুমেন্ট বেশি থাকে না, বাট জাস্ট লাইক পে অ্যাটেনশন তারা যাতে করেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ইজ অ্যাকুরেট, তাদের অ্যাড্রেস ইজ অ্যাকুরেট, তাদের ফাইলিং স্ট্যাটাস ইজ অ্যাকুরেট। সো এই 3টা জিনিস যদি তারা থাকে, তাহলে তাদের আসলে রিফান্ড আসার সম্ভাবনা কুইকার থাকে দেন আদার। তার মানে আপনি ডকুমেন্টের কথা বলেই ফেলেছেন। আমি প্রশ্নই করতে চেয়েছিলাম যে একজন সিনিয়র কোন কোন ডকুমেন্ট আগে থেকেই প্রস্তুত করে রাখবেন, কারণ দুটো শ্রেণীর মানুষ আমরা ভুল করি। এক হচ্ছে কম বয়সী, তারা অনেক কিছু ইগনোর করে যায়, ভুল করে অনেক কাগজপত্র হারিয়ে ফেলে। আর এক হচ্ছে বেশি বয়সী, তারাও অনেক কিছু মনে রাখতে পারেন না, কোথায় রাখেন, কিভাবে রাখেন জানেন না। তো এই ধরনের আপনি যেটা বললেন যে এই 3টা ডকুমেন্ট থাকলেই যথেষ্ট, তাই তো? ইয়েস। অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী এই বিষয়টাকে পুরোপুরি ব্যাখ্যা করার জন্য। এই বিষয়ে আর বোধহয় কোনো প্রশ্ন নেই, তবে একজন দর্শক যিনি লাইনটা কেটে গেছে তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়াসসালাম। আমি আয়েশা। আমার কোয়েশ্চেন হলো যে আমি 2023 তে ট্যাক্স ফাইলের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর আমি ফেডারেল ট্যাক্স পেয়েছি, কিন্তু আমি আমার স্টেটের আপনার কথাগুলো ঠিক বুঝতে পারছি না। আমি জানি না জাকির সাহেব বুঝতে পারছেন কিনা। আপনি যদি টেলিফোনের স্পিকার দিয়ে কথা বলেন, স্পিকারটা বন্ধ করুন দয়া করে। জি, এবার বলুন। জি, আমি 2023 তে ট্যাক্স ফাইলের জন্য অ্যাপ্লাই করেছিলাম। স্টেট থেকে আমার ট্যাক্স টাকা পেয়েছি, কিন্তু বাকিগুলো পাইনি। আচ্ছা, তো এখন কি করার আছে সেটা? I mean, you can speak English as well, that's fine. দাঁড়ান, একটু আপনার প্রশ্ন আছে, আপনাকে বলুন কি প্রশ্ন করছিলেন আপনি জাকির সাহেব? হ্যাঁ, আমি বলতেছিলাম she can speak English as well. যদি আচ্ছা, আপনার বাংলা বলতে অসুবিধা হলে ইংরেজি তো বলতে পারেন। My question was that I applied for tax file in 2023, and I've received my tax file for state tax file, but I didn't receive the rest. ওকে, So if I am understanding, উনি বলতেছেন যেমন একটা রিফান্ড উনি পাইছেন আর একটা রিফান্ড পান না, ইদার ফেডারেল অথবা স্টেটের মধ্যে একটা পাইছেন আর একটা পান না। সো আমি ওনাকে সাজেস্ট করব, there is a website in the like আপনার অনলাইনে, যদি ফেডারেল রিফান্ডটা এখনো না পান, তাহলে উনি জাস্ট গুগলে গিয়ে টাইপ করেন যদি ওয়্যার ইজ মাই ফেডারেল রিফান্ড, ওইখানে আইআরএস এর একটা লিংক আসবে, যেখানে আপনি ওনার সোশ্যাল সিকিউরিটি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ইত্যাদি দেওয়ার পরে এবং রিফান্ডের অ্যামাউন্ট দেওয়ার পরে একটা পেজ আসবে বা স্ট্যাটাস আসবে যে এই রিফান্ডটা উনি আইআরএস দিছে কিনা বা এটা কোন পর্যায়ে আছে, অথবা আইআরএস কি আপনার এডিশনাল ইনফরমেশন লাগে কিনা, আপনি এটা চেক করে নিন। যদি আপনি নিজে চেক করতে না পারেন, তাহলে আমি বলবো কোন একজন প্রফেশনালকে দিয়ে আপনি এটা চেক করে দেন। আর যদি স্টেটে রিফান্ড হয়, ইটস এ সিমিলার প্রসেস, যেই স্টেট হোক না কেন, নিউ ইয়র্ক হোক, মিশিগান হোক, হোয়াটএভার ইট ইজ, ওই নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি রিফান্ড স্ট্যাটাসটা চেক করে থাকেন, আই এম শিওর
যে আপনি আপনার স্ট্যাটাসটা পেয়ে যাবেন। আশা করি আমি আপনার কোয়েশ্চেনের আনসার দিতে পারছি। অনেক ধন্যবাদ আয়েশা আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যেভাবে বলা হলো সেভাবে যদি আপনি একটু খোঁজ করেন তাহলে নিশ্চয়ই আপনার যে অতিরিক্ত অর্থটা আপনার নিজস্ব অর্থ সেটি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি ভাইয়া, আমার কোয়েশ্চন হচ্ছে, আমি তো পাঁচজন ইস্টার্ন মাস্টারে। জি আমার কোয়েশ্চনটা হচ্ছে যে $200 যে বেনিফিটটা স্টেট থেকে দিয়েছিল কিছুদিন আগে, জি তো ওই চেকটা সবার আসছে, আমার ফ্যামিলিতে আমার বাচ্চাদেরও আসছে, কিন্তু আমার আসে নাই। ইনফ্লেশন চেক আপনার এবং আপনার ওয়াইফের ইনফ্লেশন চেকটা $200 আসে নাই, এখন কি করার আছে বা আপনাদের বাচ্চাদের এসছে? জনাব জাকির চৌধুরী। জি, থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য। এই ইনফ্লেশন রিফান্ড চেকটা নিয়ে স্টেট থেকে দেওয়া হয়েছে এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা হলো কি প্রথমবার এভার, আর কখনো এটা দেওয়া হয় না। এই অ্যামাউন্টটা আসলে প্রতি ফ্যামিলি প্রতি, নট লাইক ইন্ডিভিজুয়াল মিনিং হলো আপনাদের বেবিদের অথবা আপনাদের মানে আলাদা আলাদা করে আসার কোনো কিছু নাই। ইদার আপনার ফ্যামিলি যে ট্যাক্স রিটার্ন করা হয়েছে ওই ট্যাক্স রিটার্নে পার ট্যাক্স রিটার্নে একটা অ্যামাউন্ট হুইচ আপনারা অলরেডি পেয়ে গেছেন। সো আপনারা আর কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই, আপনারা পাবেনও না, বিকজ এটা ল এবং রিকোয়ারমেন্ট হলো পার ট্যাক্স রিটার্নে অথবা পার হাউস হোল্ডে একটা চেক। অনেক ধন্যবাদ তোফাজ্জল, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এখন আমরা একটু আমাদের দ্বিতীয় আলোচনার বিষয়টিতে যেতে চাই, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। $31,500, $23,625, $15,750, এইটা কারা পাবেন? এই যে তিনটি অঙ্ক ঠিক কোন কোন ফাইলিং স্ট্যাটাসের জন্য প্রযোজ্য? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে একজন সিঙ্গেল হেড অফ হাউস হোল্ড এবং ম্যারিড ফাইলার, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন কিভাবে আলাদা হয়, এই বিষয়টি একটু জানতে চাই জনাব জাকির চৌধুরী। জি, সো স্ট্যান্ডার্ড ডিডাকশন এটা ইংলিশে যদি বাংলা আমরা করতে চাই সেটা হলো যে সাধারণ বিযোজন। এবং সাধারণ বিযোজন এটা এর জন্য বলা হয়েছে যে এই বিযোজনটা সবার জন্য প্রযোজ্য। এখন সবার জন্য প্রযোজ্য বলতে কি, যেমন যদি কেউ ডানকিনে কাজ করে, কেউ যদি ট্যাক্সি চালান, কেউ যদি আপনার অফিসে কাজ করেন, ইভেন ফর দ্য প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল, এটা সবার জন্য সেম। আপনি একজন প্রেসিডেন্টের যে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন, আমি এই যে ওয়ার্কার হিসেবে আমি কিন্তু সেম স্ট্যান্ডার্ড ডিডাকশনটা পাবো। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশনে আসলে কাজটা করে কি, স্ট্যান্ডার্ড ডিডাকশনের কাজটা হলো যেমন সরকার বলে অথবা আইআরএস বলে যে একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম আমাদের ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী সেটা হলো আমাদের নিত্য প্রয়োজনীয় জীবন ধারণ করার জন্য প্রযোজ্য, এবং এটাকে বলা হয় ট্যাক্স ফ্রি। যে বলে এই অ্যামাউন্ট একজন মানুষ অথবা একটা ফ্যামিলি চলার জন্য ন্যূনতম এই ইনকামটা থাকা উচিত। এটা থাকলে আমরা এটা পর্যন্ত, এই অ্যামাউন্টটা পর্যন্ত আমরা কোনো ট্যাক্স ধার্য করবো না অথবা ট্যাক্স ফ্রি হবে। এটাই হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্টটা হলো $31,500 হলো মেরিট ফাইলিং জয়েন্টলি। যে একজন মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করবেন তাদেরকে বলা হয়, তাদের ইনকাম যদি 31,500 পর্যন্ত হয়, ইটস 100% ট্যাক্স ফ্রি, নট ইভেন এ সিঙ্গেল ট্যাক্স তাদেরকে দেয়া লাগবে। যদি $31,500 উপরে যদি তারা ইনকাম করে, যত বেশি এডিশনাল ইনকাম করবে ওই এডিশনাল ইনকামের উপরে কিন্তু অনলি ট্যাক্স দেয়া লাগবে। এখন যদি চলে আসি আমরা, যদি সিঙ্গেল ট্যাক্স ফাইলার কেউ হয় তাদের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হবে $15,750, মিনিং 15,750 এর নিচে যদি কেউ সিঙ্গেল থাকে এবং ট্যাক্স ইনকাম থাকে তাহলে ওনার ট্যাক্স কোনো ডিউ থাকবে না ফেডারেলে, ওনার জিরো ট্যাক্স ডিউ, মানে 100% ইজ এ ট্যাক্স ফ্রি। আর সেই ক্ষেত্রে হেড অফ হাউস হোল্ড যাদের আসলে ম্যারিড না বা ডিপেন্ডেন্ট আছে, তাদের স্ট্যাটাস হলো হেড অফ হাউস হোল্ড। সেই ক্ষেত্রে হেড অফ হাউস হোল্ডের যে অ্যামাউন্ট অথবা স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো $23,625। $23,625 পর্যন্ত ইনকামের উপরে কোনো ট্যাক্স দেয়া লাগবে না। ইটস 100% ট্যাক্স ফ্রি, ট্যাক্স ছাড়া। এটার উপরে যে ইনকাম থাকবে অনলি ওই এডিশনাল ইনকামের উপরে ট্যাক্স দেওয়া লাগবে, এবং এটা সাধারণ, এটা আলাদা কোনো অ্যাপ্লাই করা লাগবে না। যখনই আপনারা ট্যাক্স রিটার্ন করবেন
আপনি অটোমেটিকলি এই বেনিফিটটা পেয়ে যাবেন, এই ট্যাক্স ফ্রি অ্যামাউন্টের অথবা স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্টের এই বেনিফিটটা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। একটু আরো প্রশ্ন আছে, এটা নিয়ে করব আপনাকে। তবে একটু আগে যে তোফাজ্জল সাহেব ফোন করেছিলেন যে ওই যে ইনফ্লেশন রিফান্ড চেকটা যে পাননি, উনি যেটা বলতে চাচ্ছেন যে ওনার ছেলেমেয়েরা আলাদা ফাইল করেন, ওনার হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা ফাইল করেন, তাহলে সেক্ষেত্রে তো এটা ফ্যামিলির উপরে আসছে না, আলাদা আলাদা যেহেতু ফাইল করছেন সেই হিসেবে তার হাজব্যান্ড ওয়াইফ পাননি, সেক্ষেত্রে কি করণীয়? এখন এই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হবে, আমরা যদি বাচ্চা কাচ্চা যেমন ফর এক্সাম্পল মাত্র 18+ হয়েছে এবং 18+ হওয়ার কারণে তারা কলেজে কাজ করতেছে অথবা সামারে কাজ করে থাকে, যেহেতু কলেজে কাজ অথবা সামারে যখন কাজ করে তারা কিন্তু W2 পায়। এখন যখন W2 পায় তারা কিন্তু মাস্ট ট্যাক্স রিটার্ন করতে হয়, যেহেতু তাদের বয়স কম তখন প্যারেন্টসরা কিন্তু এগেইন তাদেরকে স্টিল ডিপেন্ডেন্ট দেখান এবং তাদের আলাদা একটা ফাইল করে দেখেন। সো যদি এই ধরনের সিচুয়েশন এইখানে হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চা কাচ্চা এবং তারা কিন্তু আলাদা পাওয়ার কথা না, ইটস গোনা বি স্টিল ওয়ান, বিকজ হলো গিয়ে তারা প্যারেন্টস এর উপরে ডিপেন্ডেন্ট এজ ওয়েল এজ তাদের সেপারেট। সো এই ক্ষেত্রে দুইটা ফাইল না, কিন্তু ফাইল কিন্তু কাইন্ড অফ লাইক ওয়ান ফাইল এবং তাদের চেক হবে একটা। নাও এখন আমরা এজাম্পশনটা একটু চেঞ্জ করি, এজাম্পশনটা বলি যে না এই বেবিদের বয়স মেবি 25-এর উপরে এবং তাদের ইনকাম আছিল এনাফ, যে ইনকামের কারণে তারা প্যারেন্টস এর উপরে ডিপেন্ডেন্ট ছিলেন না, যদি এটা আমরা বলতে পারি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে না, ইয়েস এভরিওয়ান, সবাই কিন্তু এটা পাওয়ার কথা। যেমন প্যারেন্টস এর জন্য হাজবেন্ড এন্ড ওয়াইফ যেহেতু কম্বাইন্ড ট্যাক্স রিটার্ন করবেন তারা একটা চেক পাওয়ার কথা, এবং ইচ বেবি যেহেতু টোটালি সেপারেট ট্যাক্স রিটার্ন তারা কিন্তু আলাদা আলাদা চেক পাওয়ার কথা, যেটা আমার এজাম্পশনে। এখন তারা যদি স্টিল না পেয়ে থাকেন তাহলে তাদের করণীয়টা হবে নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে গিয়ে তারা যদি ইনফ্লেশন রিফান্ড চেক কন্ট্যাক্ট নাম্বার যদি টাইপ করেন তাহলে একটা নাম্বার আসবে, এই নাম্বারে নিউ ইয়র্ক স্টেটকে তারাকে জানানো, তারা নিউ ইয়র্ক স্টেট এটা ইনভেস্টিগেশন করে দেখবে যে আসলেই এই বেবিরা কোয়ালিফাইড ছিলেন কি না। যদি কোয়ালিফাইড থেকে থাকেন আর যদি চেক লস্ট হয় তাহলে তারা আরেকবার এই চেকটা দিয়ে দিবে। বাট এগেইন all those assumption এটা নির্ভর করবে ওনাদের অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি। যদি কোনো প্রফেশনালের কাছে তারা যদি তাদের ট্যাক্স রিটার্নটা নিয়ে যেতে পারেন, আই এম শিওর যে ওই প্রফেশনালটা তাদেরকে রাইট আনসারটা দিতে পারবে বেসড অন দ্য কারেক্ট মানে ইনফরমেশন, অ্যাভেলেবল ইনফরমেশন। অনেক ধন্যবাদ তোফাজ্জল সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর এবারে ঠিকমতো পেয়েছেন। সবচেয়ে ভালো হলো যদি আপনি যদি নিজে না করে থাকেন, একজন ট্যাক্স প্রফেশনাল কাছ থেকে যদি গত বছরের ট্যাক্স রিটার্নটা করে থাকেন তাহলে উনি কিভাবে করেছেন সেটা তার কাছে একটু নিয়ে যান, নিয়ে গেলে উনি হয়তো বলতে পারবেন যে বিষয়টা কি, এবং সেটাও যদি সেক্ষেত্রে যদি না হয় অন্য একজনের কাছেও যেতে পারেন, যেহেতু আর কয়েকদিন পরেই নতুন ট্যাক্স আমাদের নতুন বছরের ট্যাক্স রিটার্ন করতে হবে, তখনও আপনি বিষয়টা দেখতে পারেন এ ব্যাপারে ইনে, অথবা আপনি নিজেও নিউ ইয়র্ক স্টেট কন্ট্যাক্টে নাম্বারে যেয়ে আপনার বিষয়টা দেখতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো যেটা আমরা আলোচনা করছিলাম স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে, আমরা যদিও এর আগেই বলেছি যে এর আগে যে সিনিয়র সিটিজেনদের কথা বলেছি এবং সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশনের যে 65 বছরের বেশি সিনিয়র হলে কি স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ আরও বাড়বে কিনা আমরা এটা বোধহয় একটু আলোচনা করে ফেলেছি। তো এক্ষেত্রে আপনার কাছে একটু বিষয় জানতে চাইবো যে এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন নেওয়াটা কি সবার জন্য ভালো নাকি কারোর জন্য আইটেমাইজড ডিডাকশন বেশি লাভজনক? থ্যাংক ইউ আপনি মানে এই টপিকটা রেজ আউট করার জন্য। লাইক তার মানে মনে হয় যেমন আপনিও ট্যাক্স বিষয়ে কিছু জানেন, সেটা আমাদের দর্শকদের জন্য ভালো। হ্যাঁ, ইয়াস, আমি বলছি স্ট্যান্ডার্ড ডিডাকশন এমন একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা সবার জন্য প্রযোজ্য এবং ইটস বেনিফিশিয়াল এবং রিগার্ডলেস আপনার স্ট্যাটাসটা আসলে কি এই বেনিফিটটা আপনি পেতে পারেন। বাট দের ইজ অ্যানাদার অপশন। আইআরএস বলে যে ইয়েস আমরা একটা প্রিডিটারমাইন্ড নাম্বার দিচ্ছি, দিয়ে বলতেছি যে এটা আপনি ট্যাক্স দেওয়া লাগবে না, বাট আপনি যদি চান আপনার যদি এক্সপেন্স আরো বেশি হয়, আপনি যদি মনে করেন আরেকটু বেনিফিট আপনি নিতে চান, আপনি যদি মনে করেন আপনার রিকোয়ারমেন্ট মেট করে থাকেন, তাহলে এখানে আরেকটা অপশন আছে যে অপশনটাকে বলা হয় আইটেমাইজ ডিডাকশন। আইটেমাইজ ডিডাকশন এগেইন যদি ডেফিনেশন দেখা হয় আইটেমাইজ ডিডাকশন মানে ডিডাকশনটা করবেন আইটেম করে। না এখন আইটেম করে বলতে এখন অনেকে কোয়েশ্চেন করে থাকেন, মেবি আমার যে করে রেন্ট দিচ্ছি, মেবি আমি যে ক্লথ পরতেছি, মেবি আমি যে লাঞ্চ করতেছি, মেবি আমি কাজে যে মেট্রো দিয়ে যাচ্ছি, এইগুলো তো আমার এক্সপেন্স, রাইট? সো এইগুলো আমি ফোন ব্যবহার করতেছি, এগুলো তো আমার এক্সপেন্স। আমি কি এই এক্সপেন্স গুলো আমি আইটেমাইজে দেখাতে পারবো কিনা আমাদের ট্যাক্স রিটার্নে? আনসার ইজ নো। কারণ হলো আইআরএস
কয়েকটা সার্টেন আইটেম তারা বলে দিছে যে এই 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 আইটেমটা কিন্তু আপনি আইটেমাইজে দেখাতে পারবেন। এখন অনেকে বলতে পারেন ওই আইটেম গুলো আসলে কি। নাম্বার 1 আইটেম হলো আপনার আউট অফ পকেট যদি মেডিকেল এক্সপেন্স দিয়ে থাকেন। নাম্বার 2 হলো যদি আপনার স্টেট ট্যাক্স অথবা রিয়েল স্টেট ট্যাক্স দিয়ে থাকেন। নাম্বার 3 হলো আপনার যদি বাসার মর্গেজ থাকে, যদি রেন্টাল প্রপার্টি না থাকে, যদি এমনি সিঙ্গেল ফ্যামিলি যেটাতে আপনি থাকতেছেন এই ধরনের যদি প্রপার্টি মর্গেজ থাকে তাহলে মর্গেজের ইন্টারেস্ট আপনি দেখাতে পারবেন। এরপরে হলো যেমন আপনার ডোনেশন, আপনি যে নন ফর প্রফিটে যে ডোনেশন করতেছেন সেই ডোনেশন গুলো দেখাতে পারবেন। অনেকে এক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করে আমি যে দেশে মসজিদ বানানোর জন্য আমি দিচ্ছি এটাও তো আমার একটা ডোনেশন, এটাকে আমি ট্যাক্স রিটার্নে দেখাতে পারবো কিনা। আনফরচুনেটলি নট, বিকজ হলো গিয়ে তাদের আইআরএস এর রুলস অনুযায়ী কন্ট্রিবিউশন যখন আপনি নন ফর প্রফিট 501c রেজিস্টার যারা তাদেরকে যখন করবেন তখন এটাই কিন্তু কনসিডার হয় আপনার একটা চ্যারিটি কন্ট্রিবিউশন। নাও although যে লাইন আইটেম গুলো বললাম ওই লাইন আইটেম গুলো এড করার পরে যদি অ্যামাউন্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে হায়ার হয় তখন কিন্তু আপনার বেনিফিশিয়াল হলো আইটেমাইজ ট্যাক্স রিটার্ন করা, নাইলে না। সো অনেক সময় দেখা যায় স্টিল আইটেমাইজ করে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনের বেশি অ্যামাউন্ট হয় না। সো মেজরিটি টাইম হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ অটোমেটিকলি বেনিফিশিয়াল, বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিফারেন্স আছে। অনেকের ক্ষেত্রে আবার আইটেমাইজ ডিডাকশনটা মোর বেনিফিশিয়াল হয়। ইট ডিপেন্ডস অন আপনি কোন ধরনের কত ডলার প্রপার্টি ট্যাক্স দিয়ে যাচ্ছেন, আপনার কত ডলার আপনার মেডিকেল এক্সপেন্স পে করছেন, আপনার গড়ের মর্গেজের ইন্টারেস্ট কতটুকু, আপনি মানে কন্ট্রিবিউশন কতটুকু করতেছেন, চ্যারিটেবল কন্ট্রিবিউশন কতটুকু করতেছেন ইত্যাদির উপরে নির্ভর করবে যে আপনি আইটেমাইজ ডিডাকশন করবেন নাকি অটোমেটিকলি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নেবেন। অনেক আয় বা বেশি আয় যাদের আছে তাদের ক্ষেত্রে তো বুঝলাম যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিরকম হয়। তো যারা কম আয় করে, আমাদের মতো যারা কম আয় যদি করে তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন কি পুরোপুরি পাওয়া সম্ভব? Yes. So এখানে আপনি কত ইনকাম করতেছেন না করতেছেন doesn't really matter. আপনি যদি 50,000 করেন স্টিল আপনি যদি মেরিট ফাইলিং জয়েন্টলি হন 31,500 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। আর আপনার যদি ইনকামই হয় $25,000 সেই ক্ষেত্রে কিন্তু আপনার 31,500 হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। দ্যাট মিনস হলো আপনার ট্যাক্সেবল ইনকাম ইজ জিরো, বিকজ হলো কি আপনার টোটাল ইনকাম হলো কি লেস দেন স্ট্যান্ডার্ড ডিডাকশন। সো আপনাকে কোনো ট্যাক্স দেয়া লাগবে না। যেই ট্যাক্স আপনি আপনার পেচেকে দিয়ে যাচ্ছেন ফেডারেলে ওই ট্যাক্সের অ্যামাউন্টের রিফান্ড হিসেবে রিফান্ড আসবে যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে তাহলে সোশ্যাল সিকিউরিটি বা পেনশন আয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিভাবে কাজ করে? সেম রুল। সো স্ট্যান্ডার্ড ডিডাকশন সেম রুল অ্যাপ্লাই হয় সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের ক্ষেত্রে অথবা আপনার 401k রিটায়ারমেন্টের ক্ষেত্রে, ইটস সেম রুল। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন নেওয়ার জন্য আলাদা করে কি কোনো ডকুমেন্ট দেখাতে হয় নাকি স্বাভাবিক যেটা আছে? এটার জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, জাস্ট আপনি ট্যাক্স রিটার্নটা করবেন। ট্যাক্স রিটার্ন করলে আপনার বেসড অন ফাইলিং স্ট্যাটাস বলতে সিঙ্গেলের জন্য একটা অ্যামাউন্ট, হেড অফ হাউস হোল্ডের জন্য একটা অ্যামাউন্ট, মেরিট ফাইলিং জয়েন্টের জন্য একটা অ্যামাউন্ট, এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে। সেপারেট ভাবে কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না। ইভেন আপনি আপনার ট্যাক্স প্রিপেয়ারকে এটা বলাও লাগবে না, বিকজ ইটস অটোমেটিকলি এটা চলে আসে আপনার ট্যাক্স সফটওয়্যারে যখন ট্যাক্স রিটার্নটা করা হয়। একটু আলোচনার জন্য বলতে চাই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন নেওয়া কি ভবিষ্যতের কোনো ট্যাক্স বেনিফিটের উপরে কোনো রকম ভাবে প্রভাব ফেলে? Not necessarily, because এটা ইয়ার বাই ইয়ার একটা প্রিডিটারমাইন্ড নাম্বার সরকার থেকে বলা হয়েছে এতটুকু পর্যন্ত ইনকাম হলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না। সো এটা ফিউচারের ক্ষেত্রে কোনো এফেক্ট হবে না। এবং গুড থিং হলো এই নাম্বারটা কিন্তু ইচ এন্ড এভরি ইয়ার এটা আপ হয় বিকজ অফ দ্য ইনফ্লেশনের কারণে এই নাম্বারগুলো আপ হয়। মিনিং হলো আইআরএস আপনাকে বেটার এন্ড বেটার বেনিফিট ইচ এন্ড এভরি ইয়ার দিয়ে থাকে। সেই আগেরটার মতো এবারও একটু প্রশ্ন করতে যায় যে নতুন বা ভুল যারা ফাইলার আছেন, ফাইলারদের জন্য এই ডিডাকশন নিয়ে সবচেয়ে বড় ভুলটা কি হয়ে থাকে?
স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে আসলে তেমন একটা ভুল কোনো ভুল নাই। কিছু নাই, বিকজ হলো কি এটা সেপারেট কোনো অ্যাপ্লিকেশন নাই, এটা অটোমেটিকলি, এটা কিন্তু অটোমেটিকলি আপনার ট্যাক্স রিটার্নের সাথে চলে আসে। বাট এখন যদি আপনি বলেন আমাকে যে একটা ট্যাক্স রিটার্ন করতে গেলে কোন কোন ডকুমেন্ট অথবা কোন কোন কি কি জিনিস আসলে পে অ্যাটেনশন করা লাগবে, নাম্বার ওয়ান যদি আমি বলি যে যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়, এই অ্যাড্রেসটা যাতে আপনি আপডেট করেন, বিকজ হলো আপনি যদি সিটির ভিতরে থেকে যদি আবার লং আইল্যান্ড বলেন, ওয়েস্টচেস্টার বলেন, যদি আউট অফ সিটিতে চলে যান তাহলে কিন্তু আপনাকে সিটি ট্যাক্সটা দেয়া লাগবে না। সো মেক শিওর ইউর অ্যাড্রেস ইজ অ্যাকুরেট। নাম্বার টু হবে সব ইনকামের ডকুমেন্ট। আমরা অনেক সময় দেখা যায় যে 3 জায়গা 4 জায়গা বা 5 জায়গাতেও কাজ করে থাকে, কোনো কোনো জায়গায় হতে পারে একদিন, কোনো কোনো জায়গায় হতে পারে 7 দিন। আমরা অনেক সময় মনে করে থাকি যে আমরা একদিন কাজ করছি, মেবি এই ইনকামটা দেখানো লাগবে না, হুইচ ইজ রং। আমাদেরকে ইভেন একদিন কাজ করে থাকলেও কিন্তু আমাদেরকে দেখাতে হবে। নাও অনেকে হার্ড টাইম হয়ে যায় যে এই 5টা W2 একসাথে মানে একত্রিত করা, অথবা অনেক সময় লস্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি আপনার এমপ্লয়ারকে আরেকবার রিচ আউট করতে পারেন, যদি না পান তাহলে আইআরএস এর ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করে কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে যেতে পারেন। সেটা হলো ইনকাম ডকুমেন্ট। নাম্বার 3 হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং রাউটিং নাম্বার। ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আগে বলছিলাম সিনিয়রদের জন্য, যে আপনার এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার, বিকজ এটা ডিজিট, এবং লাস্ট ইয়ার থেকে এই ইয়ারে আপনি যদি কোনোভাবে চেঞ্জ হয়, মেক শিওর যাতে আপনার নাম্বারটা অ্যাকুরেট থাকে। যদি এটা ভুল হয় আপনি কিন্তু আইআরএস এর রিফান্ডটা পাবেন না। আইআরএস কিন্তু আপনাকে চেক দেবে, হুইচ ইজ আমি বলছি কিছুক্ষণ আগে যে যদি লস্ট হয় তাহলে এটা অনেক দিন লেগে যাবে এটা ইনভেস্টিগেশন করে আরেকবার দিতে। সো এইটাই হলো ছিল আমার লাইক আপনার টিপস অথবা মানে কি কি জিনিস পেটেশন। আরেকটা লাস্ট জিনিস হলো ফাইলিং স্ট্যাটাসটা চেঞ্জ হওয়া। ফর এক্সাম্পল যদি কেউ মেরি করে থাকেন তাহলে মেরিট ফাইলিং জয়েন্টলি হবে। যদি আল্লাহ না করুন যদি কেউ যদি স্পাউস মারা যান তাহলে আপনার মানে কোয়ালিফাইড উইডো অথবা লাইক আপনার হেড অফ হাউস হোল্ড হোয়াটএভার ইট ইজ করা লাগবে। সো মেক শিওর করবেন এটা। আরেকটা জিনিস, যদি এট দ্য ডিসেম্বর 31st 2025 ওই দিনই যদি কেউ মেরি করে থাকেন তাহলে তারা কিন্তু স্টিল মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করতে পারবেন। ইট ডাজ নট মিন দেন তারা তো জানুয়ারিতে মেরি করে নাই, তারা তো জুনে মেরি করে নাই, মেরি করছেন লাস্ট ডে অফ দ্য ইয়ার, বাট স্টিল তারা কিন্তু মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করতে পারবে। আর ওয়ান লাস্ট আরেকটা বলে ফেলি, অনেকে মনে করেন যে বেবি বর্ন হয়েছে লাইক আপনার সেম থিং। আমি যদি বলি ডিসেম্বর 31st 11:59 PM, লিটারালি পরের দিনের 1 সেকেন্ড আগেও যদি বেবিটা জন্মগ্রহণ করে, এই বেবিটাকে আপনি আপনার ট্যাক্স রিটার্নের ফুল ইয়ারের জন্য ডিপেন্ডেন্ট দেখাতে পারবেন। অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী। আমাদের হাতের সময় নেই, সময়ের দূরত্বে বাধা, তাই সময়ের সীমানা টপকানো কঠিন। তাই আর যে অনেকগুলো আমরা আজকে বিষয় বা প্রাপ্তির বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ছোট ছোট করে না করে দুটো অন্তত বিস্তারিতভাবে আলোচনা করেছি, যাতে করে আর কোনো প্রশ্ন আমাদের মাঝখানে না থাকে। জনাব জাকির চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং এই দুটো বিষয় নিয়ে সিনিয়র সিটিজেনদের জন্য যে $12,000 অতিরিক্ত ডিডাকশন এবং এই সর্বোচ্চ $31,500 স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটা কারা পাবেন, কীভাবে পাবেন, সব বিস্তারিত আমরা আলোচনা করেছি। সত্যি আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রিত জানার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সিনিয়র সিটিজেনদের জন্য $12,000 অতিরিক্ত ডিডাকশন এবং সর্বোচ্চ $31,500 স্ট্যান্ডার্ড ডিডাকশন কারা পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত কথা বলেছি। আপনাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।